ক্লাস 11-এর ত্রিকোণমিতির আজকে দ্বিতীয় ক্লাস। আর দ্বিতীয় ক্লাসে আমরা পুরোপুরি কিন্তু আমাদের সিলেবাসে প্রবেশ করে যাব। তোমরা যারা আগের ভিডিও দেখেছো তারা জানো আগের দিনকে আমরা ত্রিকোণমিতির ক্লাস 10-এর রিভিশন করেছি, কিন্তু আজকে আমরা ক্লাস 11-এর সিলেবাসে প্রথমবারের জন্য প্রবেশ করব। তো আমাদের সিলেবাসের শুরুতেই আমরা বলবো, দেখো আমরা ক্লাস 10-এ শুধুমাত্র কোণকে ধনাত্মক কোণ হিসেবে দেখেছি, কিন্তু আজকের সিলেবাসে আমরা জানবো আমাদের কোণ ঋণাত্মক কোণও হতে পারে, কোণ ঋণাত্মকও হতে পারে, কখন কোণ ঋণাত্মক হবে, কখন কোণ ধনাত্মক হবে সেটা আমরা জানবো। আমরা আরও জানবো কোণ শুধুমাত্র 90 ডিগ্রির মধ্যে সীমাবদ্ধ নয়, আমরা সাইন 120, কস 300, ট্যান -210 এইসব কোণের মানও আমরা নির্ণয় করতে শিখব। কিন্তু ক্লাস 10-এ আমাদের কি ছিল, আমাদের 0 ডিগ্রি থেকে 90 ডিগ্রির মধ্যে কিন্তু আমাদের কোণকে আমরা সীমাবদ্ধ রেখেছিলাম। এখন সেই ব্যারিয়ার কিন্তু আমরা ভেঙে দেব। আমরা 90 ডিগ্রির থেকে বেশি কোণ, এমনকি 1000 ডিগ্রি পর্যন্ত কোণের ব্যাপারে আমরা কথা বলবো। তো প্রথমেই আজকের ক্লাসের শুরুতেই আমরা বলবো যে দেখো কোণ কিন্তু দুই রকম হতে পারে, একটা হচ্ছে ধনাত্মক আর একটা হচ্ছে ঋণাত্মক। তো ধনাত্মক কোণ কোনগুলোকে বলবো, ঋণাত্মক কোণ কোনগুলোকে বলবো, সেটা আজকে আমরা প্রথমে শিখে নেব। দেখো কোণ কিভাবে তৈরি হয় সেটা আগে আমি তোমাদের বলবো। ধরো এখানে আমার কাছে দুটো পেন আছে, পরস্পর একজন আর একজনের উপরে আছে। তো দেখো এখানে যে রেড ক্যাপের যে পেনটা আছে সেইটাকে স্থির রেখে ব্ল্যাক ক্যাপের যে পেনটা আছে সেটা এইভাবে ঘুরে গেল। কোন দিকে ঘুরছে সেটাও গুরুত্বপূর্ণ। তো সেটা তো গুরুত্বপূর্ণ, সেটার কথা আগে বলবো। এইভাবে ঘুরে গিয়ে কিন্তু কোণ তৈরি হয়, এটা তোমাকে মনে রাখতে হবে। আর এই ঘূর্ণনটা যেমন অ্যান্টিক্লকওয়াইজ হতে পারে। দেখো অ্যান্টিক্লকওয়াইজ, ঘড়ির কাঁটা বিপরীত দিকে ঘুরছে, দেখো ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরছে। তোমরা জানো একটা ঘড়ি যদি থাকে, ঘড়ি থাকে, তার কাঁটা কোন দিকে ঘোরে, তার কাঁটা কিন্তু এই দিকে ঘোরে। তোমরা এটা সকলে জানো। তো এখন আমাদের এই যে মুভমেন্টটা দেখছি, আমরা এই যে রেড ক্যাপের পেনটাকে সি রেখে ব্ল্যাক ক্যাপের যে পেনটা, সেটার মুভমেন্টটা লক্ষ্য করো, সেটা কিন্তু ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘটছে। আর যখন ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরলো, তখন এখানে যে কোণটা তৈরি হলো, এই কোণটাকে কিন্তু আমি কি বলবো, এই কোণটাকে আমরা বলবো ধনাত্মক কোণ। অর্থাৎ এখানে দেখো আমি পিকচারাইজড করেছি, এখানে ধরো রেড ক্যাপের পেনটা স্থির আছে, আর এর ওপরে থেকে এই যে ব্ল্যাক ক্যাপের পেনটা ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরে এখানে অবস্থান করলো। আর তার ফলে এখানে যে কোণটা তৈরি হলো, এই কোণটাকে কিন্তু আমরা বলবো ধনাত্মক কোণ। কিন্তু যদি উল্টোটা হতো, রেড ক্যাপের পেনটা এখানে স্থির আছে, আর এখানে একটা ব্লু ক্যাপের পেন ধরো এর ওপরে ছিল, কিন্তু সেটা ঘড়ির কাঁটার বিপরীত দিকে না ঘুরে ঘড়ির কাঁটার দিকেই ঘুরলো, অর্থাৎ এই দিকে ঘুরলো। দেখো এই রেখাটা এই দিকে ঘুরে, এখান থেকে এই দিকে ঘুরে এইখানে এসে অবস্থান করলো। তার ফলে এখানে যে কোণটা তৈরি হলো, সেই কোণটাকে কিন্তু আমরা বলবো ঋণাত্মক কোণ। অর্থাৎ যখন ক্লকওয়াইজ মুভমেন্ট হবে, তখন যে কোণটা তৈরি হবে সেটাকে আমরা বলবো ঋণাত্মক কোণ। আর অ্যান্টি ক্লকওয়াইজ মুভমেন্ট যদি হয়, তখন যে কোণ তৈরি হবে তাকে কিন্তু আমরা বলবো ধনাত্মক কোণ। তোমরা তো তার মানে এখন বুঝে গেছো কোনগুলো ধনাত্মক কোণ, কোনগুলো পজিটিভ কোণ, কোনগুলো নেগেটিভ কোণ। কিন্তু এখন প্রশ্ন হলো, যদি সাইন মাইনাস থিটা আমি লিখি, যদি আমি সাইন মাইনাস থিটা লিখি, কস মাইনাস থিটা লিখি, ঋণাত্মক কোণ তো হতে পারে। তাদের রেসপেক্টে যদি সাইন থিটা কস থিটার মান নির্ণয় করি, তাহলে কি হবে, সাইন মাইনাস থিটা সমান, তোমাকে মনে রাখতে হবে, সাইন মাইনাস থিটা সমান কিন্তু মাইনাস সাইন থিটা। এই সাইনটা বাইরে চলে আসবে। অর্থাৎ আমরা কিন্তু আমাদের সিলেবাসে লিখব সাইন -60 ডিগ্রি, ধরো তার মানে মাইনাস সাইন 60 ডিগ্রি, এটা আমরা লিখব। কিন্তু যদি কস মাইনাস থিটা হয়, তখন কিন্তু আমরা লিখব কস থিটা। কস যেন এমন একটা অপেক্ষক যে এই মাইনাসটাকে গিলে খেয়ে নিয়েছে। তো এই ধরনের যে সমস্ত ফাংশান তোমরা পরবর্তীতে পড়বে, দেখো এখানে এফ মাইনাস এক্স ইকুয়াল টু কিন্তু এফ এক্স হতে পারে। আবার যেমন কস হয়েছে, কেমন কস হয়েছে, দেখো কস এক্স মানে থিটাটাকে ভাবো, কস মাইনাস থিটা ইকুয়াল টু কস থিটা, এরম যেমন অপেক্ষক হতে পারে। এদের আমরা বলি, এদের ইংরাজিতে আমরা বলি ইভেন ফাংশান। আমরা বলবো এদের ইভেন ফাংশান। কস কিন্তু হলো একটা ইভেন ফাংশান, যে মাইনাসটার দ্বারা প্রভাবিত হলো না। কিন্তু দেখো সাইনের ক্ষেত্রে মাইনাসটা কিন্তু এখানে থাকলে সামনে মাইনাসটা চলে এলো, তার মানে এ এমন একটা ফাংশান এফ মাইনাস এক্স ইকুয়াল টু কিন্তু মাইনাস এফ এক্স। এই ধরনের যারা ফাংশান তাদের কিন্তু আমরা বলবো অড ফাংশান। এই কথা তোমরা একটু মনে রেখো। সাইন মাইনাস থিটা সমান মাইনাস সাইন থিটা,
কস মাইনাস থিটা সমান কিন্তু কস থিটা, এখানে মাইনাস দ্বারা প্রভাবিত হয়নি। ঠিক একইভাবে তোমাদের এইটাও মনে রাখতে হবে, টেন মাইনাস থিটা ইকুয়াল টু কিন্তু আমরা এই যে এখানে মাইনাসটা আছে এই মাইনাস দ্বারা প্রভাবিত হবে, অর্থাৎ মাইনাস টেন থিটা, এটা মনে রেখো। তো এইভাবে তুমি যদি কটের কথা ভাবো, কট মাইনাস থিটা সমানও কিন্তু মাইনাস কট থিটা, এখানে কিন্তু মাইনাস দ্বারা প্রভাবিত হবে। আবার দেখো কোসেকের কথা যদি বলি, কোসেক মাইনাস থিটা সমান হচ্ছে মাইনাস কোসেক থিটা, অর্থাৎ আমরা যে ঋণাত্মক কোণের কথা কেন বলছি এখানে, কারণ আমরা দেখেছি যে কোণ কিন্তু এখন আমাদের ঋণাত্মক হবে, আর সেই ঋণাত্মক কোণের রেসপেক্টে সাইন কস ট্যান কিভাবে পরিবর্তিত হবে সেটা কিন্তু আমাদের বুঝে নিতে হবে। এবার দেখো কসের অনন্যক তোমরা জানো সেক, তার মানে সেক মাইনাস থিটা সমান ঠিক কস থিটার মতন এখানে কিন্তু প্রথমবারের জন্য আবার কি হবে, আবার কিন্তু এই মাইনাস অ্যাবজর্ব হয়ে যাবে শুধুমাত্র সেক থিটা। তোমাকে শুধু মনে রাখতে হবে কস এবং সেক এরা হলো কেমন ফাংশন, ইভেন ফাংশন, এদের ক্ষেত্রে কিন্তু কস মাইনাস থিটা সমান কিন্তু মাইনাস দ্বারা এরা প্রভাবিত হবে না দুজন, আর বাদবাকি সমস্ত ক্ষেত্রে যদি এখানে মাইনাস লিখি আমরা কিন্তু সামনে মাইনাস লিখব। যেমন আমি বলবো, ধরো আমি লিখেছি টেন মাইনাস 45 ডিগ্রি। কেন মাইনাস 45? তোমরা নিশ্চয়ই বুঝছো যে যেহেতু মনে করছি এই ঘড়ির কাঁটার বিপরীত দিকে এই কোণটা তৈরি হয়েছে, তাই টেন মাইনাস 45 আমাদের কিন্তু লিখতে হবে। আর তখন আমরা তো জানি টেন থিটা হচ্ছে একটা কি ফাংশন না অড ফাংশন, তার জন্য মাইনাস 1045 এইভাবে কিন্তু আমরা মাইনাসটাকে কন্ট্রোল করব ঋণাত্মক কোণের ক্ষেত্রে। এই কথা তোমরা মনে রেখো, এটা খুব গুরুত্বপূর্ণ। এরপর আমরা যেদিকে মনোযোগ করব, দেখো আমরা মান নির্ণয় করা শিখব। কাদের মান নির্ণয় করা শিখব? যেখানে কোণ কেবলমাত্র ঋণাত্মক নয়, কোণের মান কিন্তু 90 ডিগ্রির থেকে বড়, সেই সমস্ত ক্ষেত্রে সাইন কস ট্যানের মান কত হবে, কিভাবে তাদের মান নির্ণয় করতে হয় সেটা কিন্তু আজকের ক্লাসে আমরা শিখব, যেটা তোমাদের সিলেবাসের জন্য খুব গুরুত্বপূর্ণ। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো কারা অড ফাংশন, কারা ইভেন ফাংশন, মাইনাসের ক্ষেত্রে সাইন কস ট্যান কিভাবে পরিবর্তিত হবে, এটা যদি বুঝতে পেরে থাকো চলো আমরা এখন দেখে নেব আমাদের পরবর্তী ক্লাস, আর যেখানে আমরা শিখবো সাইন 120 ডিগ্রির মান কি করে নির্ণয় করব, কস 300 ডিগ্রি তাও কি সম্ভব? হ্যাঁ সম্ভব। তার মান কি করে নির্ণয় করব, ট্যান মাইনাস 210 ডিগ্রি এর মান কি করে নির্ণয় করব, এই সমস্ত যে কোণগুলোর সাপেক্ষে সাইন কস ট্যানের মান কিভাবে নির্ণয় করা যায় সেটা কিন্তু আজকের ক্লাসে আমরা শিখব। আমরা আগে কি শিখেছি? আমরা শিখেছি সাইন 30 ডিগ্রির মান কত, সাইন 45 ডিগ্রির মান কত, ট্যান 45 ডিগ্রির মান কত ইত্যাদি তো আমরা শিখেছি। সেইগুলো মনে রেখে আমাদের বেরিয়ার ভেঙে আমরা বেরিয়ে যাব 90 ডিগ্রির ওপরের কোণের মান নির্ণয় করতে। দেখো তোমরা যদি চাও সাইন 120 ডিগ্রি, কস 300 ডিগ্রি, ট্যান মাইনাস 210 ডিগ্রি এই সমস্ত কোণের মান নির্ণয় করবে, তাহলে তোমাদের কিছু বেসিক নিয়ম মানতে হবে, আর সেই বেসিক নিয়মগুলোই কিন্তু আজকে আমি তোমাদের শেখাবো। তো দেখো এখানে তোমরা গ্রাফের সাথে পরিচিত, এটা হচ্ছে তোমার কি বলো, এটা হচ্ছে এক্স অক্ষ, তোমরা এর সাথে পরিচিত, এটা হচ্ছে ওয়াই অক্ষ, এরকম গ্রাফের সাথে তোমরা পরিচিত। তো দেখো আমরা যদি মনে করি এইটা হচ্ছে 0x বা ও এক্স, এই লাইনটা হলো প্রাথমিক বিন্দু, আর এইটা থেকে এই অ্যাক্সিসটা 90 ডিগ্রি ঘুরেছে ঘড়ির কাঁটার বিপরীত দিকে, এবং ও ওয়াই এই রেখাটা অবস্থান করছে, তার মানে এই কোণটাকে আমরা কি বলবো, এই কোণটাকে বলবো আমরা 90 ডিগ্রি। এটা তোমাকে মনে রাখতে হবে, এই কোণটাকে আমরা বলবো প্লাস 90 ডিগ্রি। আর এই যে জায়গাটা, এই জায়গাটাকে আমরা বলবো প্লাস 90 ডিগ্রি। এইটা যদি আরও ফার্দার ঘুরে ধরো এই যে 0x1 বা ও এক্স ড্যাশ এর অবস্থানে এলো, তার মানে আমি বলবো আমার কোণ তৈরি হলো, আমি যদি এখান থেকে পুরো পরিমাপ করি এটাকে আমরা বলবো কত, 180 ডিগ্রি কোণ তৈরি করেছে, অর্থাৎ এটা হচ্ছে 90 ডিগ্রি থেকে 180 ডিগ্রি। এটা 0 ডিগ্রি থেকে কত, 0 ডিগ্রি থেকে তোমার 90 ডিগ্রি। এরপর ধরো এটা আরও ঘূর্ণন করলো, এবং আরও ঘূর্ণন করে ঠিক ও ওয়াই ড্যাশ এর অবস্থানে এলো, তার মানে এখান থেকে যদি আমরা কোণটা পরিমাপ করি, তার মানে এখানে কোণটা কত তৈরি হলো, দেখো 180 ডিগ্রির সাথে আরও 90 ডিগ্রি চেপে যাবে, তার মানে এইখান পর্যন্ত এলে যে কোণ তৈরি হবে 270 ডিগ্রি। তো এটা যদি আবার আরও এক পাক নিয়ে একেবারে ইনিশিয়াল লাইনের সাথে মিশে যায়, তার মানে
তার মানে আরও 90 ডিগ্রি বেড়ে যাবে, হয়ে যাবে 360 ডিগ্রি। এটা যদি ঘূর্ণন না বন্ধ করে ঘুরতেই থাকে, ধরো আরও 90 ডিগ্রি ঘুরে গেল, তার মানে 360 এইখান পর্যন্ত ঘুরে ফেলা, মানে তোমাকে মনে রাখতে হবে 360 প্লাস 90 মানে হচ্ছে 450 ডিগ্রি। এটা মনে রাখতে হবে। এইভাবে এই ঘূর্ণন যত বাড়বে তত কোণের পরিমাণও কিন্তু বাড়বে। কিভাবে 90 ডিগ্রি থেকে বড় কোণ তৈরি হতে পারে সেটা তোমরা বুঝতে পারলে। এরপর 0 ডিগ্রি থেকে ছোট কোণ কিভাবে তৈরি হতে পারে। ধরো এটা তো ইনিশিয়াল লাইন ছিলই, এবার এটা ঘড়ির কাঁটার বিপরীত দিকে না ঘূর্ণন করে ঘড়ির কাঁটার দিকে ঘূর্ণন করে এখানে এসে অবস্থান করলো। তার মানে তুমি বলবে কোণ কত তৈরি হলো, -90 ডিগ্রি। এটা যদি আরও একটু ঘুরে যায়, এইখানে গিয়ে অবস্থান করে, তখন তুমি বলবে আরও -90 ডিগ্রি ঘুরে গেছে, তার মানে -180 ডিগ্রি। এইভাবে যদি ঘূর্ণন করতে থাকে তো ঋণাত্মক কোণের পরিমাণ কিন্তু এইভাবে পরিবর্তন হতে থাকবে। তো এখানে তোমাদের প্রথমে বুঝে নিতে হলো কিভাবে 90 ডিগ্রির থেকে বড় বা 0 ডিগ্রির থেকে ছোট কোণ তৈরি হয়। এবার আমরা শিখব কিছু বেসিক নিয়ম, যে বেসিক নিয়মের উপর ভিত্তি করে তুমি কিন্তু সক্ষম হবে sin 120, cos 300, tan 210, tan -210 এই সমস্ত মান নির্ণয় করতে। তো চলো আমরা শিখে নেব যে কীভাবে আমরা সেই মানগুলো নির্ণয় করতে পারবো। দেখো, এক্ষেত্রে প্রথমেই তোমাকে যেটা মনে রাখতে হবে, এই যে 0 ডিগ্রি থেকে 90 ডিগ্রি এই যে অংশটা, এটাকে আমরা বলবো প্রথম পাদ। তারপর 90 থেকে 180 ডিগ্রি এই যে অংশটা বলবো, এটা বলবো দ্বিতীয় পাদ। 180 ডিগ্রি থেকে এখানে 270 ডিগ্রি, এটাকে বলবো তৃতীয় পাদ। আবার 270 থেকে 360, এটাকে বলবো চতুর্থ পাদ। আবার 360 থেকে এখানে চলে আসবে তোমার কত, 450, এটাকে বলবো আমরা আবার প্রথম পাদই বলবো। 450 থেকে আরও 90 ডিগ্রি বেড়ে যেটা আসবে সেটাকে আমরা বলবো দ্বিতীয় পাদ। ঠিক একইভাবে তুমি যদি 0 ডিগ্রি থেকে এখানে আসো, এটাকে আমরা বলবো -90 ডিগ্রি, এটাকে কিন্তু বলবো চতুর্থ পাদ। আর -90 ডিগ্রি থেকে যদি এখানে আসো, আমরা তাকে কি বলবো, -180 ডিগ্রি, এবং এটাকে কিন্তু আমরা তৃতীয় পাদই বলবো। এইভাবে কোনটা প্রথম পাদ, কোনটা দ্বিতীয় পাদ, কোনটা তৃতীয় পাদ, কোনটা চতুর্থ পাদ তোমাকে মনে রাখতে হবে। তারপরেই আসছে সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ। দেখো, প্রথম পাদ মানে 0 থেকে 90 ডিগ্রি এই যে অংশটা, এটাকে আমরা কিন্তু বলবো, আমরা নাম দেব অল। কেন অল নাম দেব? কারণ অল নাম দেব এই কারণে, তোমরা পড়ে এসেছো অলরেডি। দেখো, 0 থেকে 90 ডিগ্রির মধ্যে প্রথম পাদে যদি কোনো কোণ অবস্থান করে, তাহলে সমস্ত ত্রিকোণমিতিক যে অপেক্ষক রয়েছে, সাইন বলো, কস বলো, ট্যান বলো, কোসেক বলো, সবাইয়ের মান ধনাত্মক হয়, তাই এর নাম আমরা দিয়েছি অল। কিন্তু এই যে দ্বিতীয় পাদ, যেটা মূলত 90 থেকে 180 ডিগ্রি, সেখানে কিন্তু আমরা বলবো তার নাম দেব সাইন। কারণ এখানে সাইন আর তার অনন্য কোসেক এই দুজনার মান কেবলমাত্র ধনাত্মক হবে, বাকি ত্রিকোণমিতিক ফাংশনের মান কিন্তু এখানে ঋণাত্মক হয়ে যাবে। কেবলমাত্র সাইন আর তার অনন্য কোসেক এর দুজনার মান এই দ্বিতীয় পাদে যদি কোনো কোণ থাকে তাদের মান হচ্ছে ধনাত্মক হবে। বাকি ত্রিকোণমিতিক ফাংশনের ক্ষেত্রে এরা কিন্তু ঋণাত্মক হয়ে পড়বে। আমি আরেকটু ক্লিয়ার করে দিই। দেখো, ধরো আমি মান নির্ণয় করতে চাইছি সাইন 120 ডিগ্রি। সাইন 120 ডিগ্রির মান যাই হোক না কেন, তার মান কিন্তু কোনো ধনাত্মক মান আসবে। কারণ 120 ডিগ্রি কোথায় অবস্থান করবে? নিশ্চয়ই দ্বিতীয় পাদে অবস্থান করবে। দেখো, এই পর্যন্ত 90 ডিগ্রি, আরও 30 ডিগ্রি যদি ঘোরে তবে তো তুমি পাবে 120 ডিগ্রি। এটা দ্বিতীয় পাদে অবস্থান করলো, তার মানে সাইন 120 ডিগ্রির মান যাই হোক সেটা আমরা নির্ণয় করব, কিন্তু সেটা একটা পজিটিভ ধনাত্মক সংখ্যা হবে। কিন্তু তুমি যদি নির্ণয় করতে চাও কস 120 ডিগ্রির মান, দেখো 120 ডিগ্রি তো দ্বিতীয় কোয়াড্রেন্টে অবস্থান করছে, দ্বিতীয় পাদে অবস্থান করছে, কিন্তু এই পাদটা কার? সাইন এবং কোসেকের। তাহলে কস 120 ডিগ্রির মান যাই হোক আমরা নির্ণয় করব, কিন্তু সেই মানটা অবশ্যই কি হবে? আমরা বুঝতে পারছি যে ঋণাত্মক হবে। এই জন্যে আমরা এই সেকেন্ড কোয়াড্রেন্টকে নাম দিয়েছি কোসেক বা সাইন। এবার এই যে তৃতীয় কোয়াড্রেন্ট, এটাকে আমরা নাম দেব ট্যান। ট্যান নাম দেব এই কারণে, কারণ এখানে ট্যান এবং তার যে অনন্য কট এই দুজনের মান ধনাত্মক, বাদবাকি সমস্ত কিছুর মান কি হবে? ঋণাত্মক হবে। আর আমাদের যে চতুর্থ পাদ, তার নাম দেব আমরা কস।
এখানে কেবলমাত্র কস এবং তার অনন্যক সেক এদের মান ধনাত্মক, বাদ বাকি সকলের মান ঋণাত্মক। তাহলে তোমাকে মনে রাখতে হবে অল সাইন টেন কস, এইভাবে মনে রাখতে হবে। এটাকে মনে রাখার জন্য নানা রকম কথা বানিয়ে মনে রাখে। তো একটা খুব প্রচলিত অল স্কুল টু কলেজ। অল মানে হলো তোমার প্রথম কোয়াড্রেন্ট, স্কুল এস দিয়ে শুরু, তার মানে এটার জন্য তোমাকে মনে রাখতে হবে সাইন, টু ফর হচ্ছে টেন, আর কলেজ ফর কস। এইভাবে তোমাকে মনে রাখতে হবে অল সাইন টেন কস। প্রথমে এখানে সমস্ত কোণের মানই হবে ধনাত্মক। এখানে শুধুমাত্র সাইন এবং কোসেক এদের যে কোণ সেগুলো হবে ধনাত্মক, বাদবাকি হবে ঋণাত্মক। আর তোমার তৃতীয় পাদে যদি অবস্থান করে তাহলে আমরা বলবো কেবলমাত্র টেন এবং তার অনন্য কটের মান ধনাত্মক হবে। আর চতুর্থ পাদে যদি অবস্থান করে কস এবং সেকের মান কেবলমাত্র ধনাত্মক হবে, বাকি সকলের মান কিন্তু ঋণাত্মক হবে। তো এখন আমরা একটু কয়েকটি কোশ্চেন দেখে নেব, কাদের মান ধনাত্মক কাদের মান ঋণাত্মক এই সংক্রান্ত কয়েকটি প্রশ্ন। দেখো, আমরা যে নিয়ম শিখলাম সেই নিয়ম কিভাবে কাজ করবে আমরা একটা উদাহরণের মাধ্যমে বুঝে নেব। ধরো বলা হয়েছে সাইন 210 এর চিহ্ন কি হবে। তো দেখো 210, এই যে 210 কোণটা কিভাবে সৃষ্টি হয়েছে। 210 কিন্তু একটা ধনাত্মক কোণ। তো দেখো এই রেখাটা ছিল প্রাথমিক রেখা, এর ওপরে যদি একটা রেখা এইভাবে ঘুরে এই দিকে আসে তো এই কোণগুলো সৃষ্টি হবে। এই পর্যন্ত এলে কত কোণ তৈরি হবে, এই পর্যন্ত এলে তৈরি হবে 90 ডিগ্রি। আরও ঘুরে যদি এই পর্যন্ত আসে তৈরি হবে 180 ডিগ্রি। আরও ঘুরে 180, আরও কিছুটা ঘুরে 180 প্লাস 30, এটা ঘোরার পর কিন্তু তৈরি হবে 210, অর্থাৎ 180 আরও 30 ডিগ্রি ঘুরে তৈরি হলো 210। মানে এই যে পুরো কোণটা এটা হলো কিন্তু 210 ডিগ্রি। আর এটা কোন পাদে অবস্থান করছে, দেখো তৃতীয় পাদে অবস্থান করছে। তৃতীয় পাদে আমরা কি শিখেছি, তৃতীয় পাদে কেবলমাত্র টেন এবং কট এদের মান ধনাত্মক, কিন্তু এটা তো সাইনের মান আমরা নির্ণয় করছি, সাইন 210 ডিগ্রির মান নির্ণয় করছি। তাহলে এই পাদে তো আমরা পড়ছি টেন এবং কট কেবলমাত্র কি হবে, ধনাত্মক হবে, বাকি সকল ত্রিকোণমিতিক ফাংশনের মান কিন্তু ঋণাত্মক হবে। তাই আমরা বলতে পারি সাইন 210 ডিগ্রির মান যাই হোক সেটা তো আমরা নির্ণয় করা শিখবই, কিন্তু প্রথমে তার সাইন ডিটারমাইন যদি করি অবশ্যই সাইনটা কি হবে, সাইনটা হবে ঋণাত্মক সাইন হবে। অর্থাৎ সাইন 210 ডিগ্রির মান কিন্তু তোমাকে মনে রাখতে হবে ঋণাত্মক। কিন্তু এটা যদি ট্যান 210 ডিগ্রি হতো তাহলে অবশ্যই ধনাত্মক হতো। এইভাবে আমরা কিন্তু আমাদের যে রুলস এই সবে শিখলাম সেই রুলস প্রয়োগ করলে আমরা কোন ত্রিকোণমিতিক ফাংশনের মান ধনাত্মক হবে আর কোন ত্রিকোণমিতিক ফাংশনের মান ঋণাত্মক হবে সেটা কিন্তু আমরা নির্ণয় করতে পারি। তো আরও একটা আমি উদাহরণের কথা বলবো, যে উদাহরণের মাধ্যমে আমি শিখে নেব কিভাবে এই চিহ্ন নিয়ম কাজ করছে। দেখো, আমরা আরও একটা প্রশ্ন এখানে বলছি, কস 300 ডিগ্রির চিহ্ন কি হবে। মান আমরা নির্ণয় করা শিখবো, তোমরা দুশ্চিন্তা করো না, মান নির্ণয় করার পদ্ধতি আমরা শিখবো। কস 300 ডিগ্রির মান কত হবে আমরা নির্ণয় করা অবশ্যই শিখবো, কিন্তু তার আগে তার চিহ্ন কি হবে, কস 300 ডিগ্রি ধনাত্মক হবে না ঋণাত্মক হবে, আমরা এই রুলস কিন্তু আবার প্রয়োগ করব। তো দেখো, আমাদের কস 300 ডিগ্রি কিন্তু একটা ধনাত্মক কোণ, আর এই ধনাত্মক কোণের মান যদি আমরা নির্ণয় করতে চাই তাহলে আমরা কি বলবো, আমরা দেখো এটা ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরছে, এখানে 180 আরও ঘুরে এখানে তোমরা জানো 270, 90 করে বাড়ছে, একটা কোয়াড্রেন্ট পাস করছে মানে 90 করে প্লাস হচ্ছে, প্লাস 90 করে কিন্তু হচ্ছে। তো এখান থেকে এখানে এলো 90, এখান থেকে এখানে এলো 180, এখান থেকে এখানে এলো 270, কিন্তু ওটা আছে 300, তার মানে 270 থেকে আরও 30 ডিগ্রি যেতে হবে, তবে কিন্তু আমরা পাবো 210 ডিগ্রি। আর এই 300 ডিগ্রি আরও 30 ডিগ্রি গেলে তবে কিন্তু আমি পাবো 300 ডিগ্রি। আর এই 300 ডিগ্রি কোথায় অবস্থান করছে, দেখো চতুর্থ পাদে কিন্তু অবস্থান করছে, চতুর্থ পাদে বা ফোর্থ কোয়াড্রেন্টে কিন্তু অবস্থান করছে। তো এই চতুর্থ পাদে যখন অবস্থান করছে তখন কার মান ধনাত্মক হয়, কস এবং তার অনন্য সেকের মান ধনাত্মক হয়, বাকি সকলের মান কিন্তু ঋণাত্মক। আর এটা তো আমরা কসের ফাংশানে নির্ণয় করছি, তার মানে অবশ্যই চিহ্ন কি হবে, প্লাস চিহ্ন হবে, অর্থাৎ ধনাত্মক হবে। এইভাবে আমাদের চিহ্ন কিন্তু হেল্প করবে
আমাদের এই চিহ্নের নিয়ম কিন্তু হেল্প করবে যে ত্রিকোণমিতিক ফাংশনগুলো রয়েছে 90 ডিগ্রির থেকে বড় কোণের ক্ষেত্রে বা 0 ডিগ্রির থেকে ছোট কোণ। 0 ডিগ্রির থেকে ছোট কোণ ধরো আমরা বলছি tan -45 ডিগ্রি, এর চিহ্ন কি হবে? এর চিহ্ন কি হবে? চিহ্ন কি হবে এটা আমরা জানতে চাইছি। কি হবে এটা আমরা জানতে চাইছি। দেখো এই ক্ষেত্রে আমাদের কি নিয়ম প্রয়োগ করতে হবে? আমাদের কিন্তু কোণ তৈরি হবে কিভাবে? এক্ষেত্রে ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরে, কারণ -45 আছে, আর -45 মানে দেখো এটা ইনিশিয়াল লাইন, আর এই ইনিশিয়াল লাইন থেকে আমরা কোন দিকে চলে যাব? এই ইনিশিয়াল লাইন থেকে আমরা চলে যাব ঘড়ির কাঁটার বিপরীত দিকে, এই দিকে চলে আসব, এই দিকে এসে 45 ডিগ্রি কোণ তৈরি করবে। এটা হবে -45 ডিগ্রি। তো এইটা যদি -45 ডিগ্রি হয়, তার মানে এটা কোন কোয়াড্রেন্টে অবস্থান করছে? আবার চতুর্থ কোয়াড্রেন্টে। আর তোমাদের তো শিখিয়েছি চতুর্থ কোয়াড্রেন্টে কস এবং সেক ছাড়া প্রত্যেকের চিহ্ন কিন্তু ঋণাত্মক। তার মানে tan -45 ডিগ্রির চিহ্ন কি হবে? সেই ক্ষেত্রে আমরা কিন্তু বলবো ঋণাত্মক হবে, অর্থাৎ নেগেটিভ হবে। এইভাবে আমরা এই রুলসকে কাজে লাগাতে পারি। অবশ্য তোমরা আরেকটা বিষয় শিখেছো যে tan -45 ডিগ্রি এটাকে তো আমরা লিখতে পারি, এটা একটা অড ফাংশন, তার জন্য এখানে মাইনাস চলে এসে এটাকে এইভাবেও লিখতে পারি। এইভাবে লিখলে তো তুমি মান নির্ণয় করে ফেলতে পারবে। -tan 45 ডিগ্রি, 45 ডিগ্রির মান ক্লাস 10-এ শিখেছো 1/√2, তাই tan -45 ডিগ্রির মান -1/√2। কিন্তু এখানে একটা বিষয় কিন্তু মনে রাখতে হবে, এটাই যদি হতো কি হতো? এটা যদি হতো কস, আমরা যদি কস ফাংশনটা লিখতাম এইটার ক্ষেত্রে, আমরা যদি কস ফাংশনটা লিখতাম, আমরা যদি লিখতাম ঠিক এই কথা লিখতাম যে কস -45 ডিগ্রি। তো এই রুলস প্রয়োগ করলে এটাকে আমরা ইভেন ফাংশন বলেছি আজকের লেকচারের শুরুতেই। তার মানে ইভেন ফাংশন মানে এই মাইনাস কোনো প্রভাবিত করবে না, শুধু এটা হবে কি? এইটা হবে কস 45 ডিগ্রি। আর কস 45 ডিগ্রির মান আমরা তো জানি, এখানে সরি এটা ভুল মান লেখা হলো, এটা tan 45 ডিগ্রির মান 1, তার জন্য tan -45 ডিগ্রি tan 45 ডিগ্রি। তো বুঝতেই পারছো এটা অড ফাংশন হওয়ার কারণে, আর tan 45 ডিগ্রির মান 1 হবে, তাই জন্য এখানে 1 বসবে। আর এখানে দেখো, এখানে যে এই মাইনাসটা, এই মাইনাস যদি কসের ক্ষেত্রে থাকে, এই কসটা এই চিহ্নটা কিন্তু অ্যাবজর্ব হয়ে যাবে, কারণ লেকচারের শুরুতেই বলেছি এ কি ফাংশন? এ হচ্ছে একটা ইভেন ফাংশন, মাইনাস দ্বারা প্রভাবিত হয় না। কস -45 ডিগ্রি সমান শুধু কস 45 ডিগ্রি, আর কস 45 ডিগ্রির মান কিন্তু 1/√2, এইভাবে নির্ণয় করতে পারি। আর তুমি যদি এই রুলসে দেখো এটা তো চতুর্থ কোয়াড্রেন্ট, আর আমরা নির্ণয় করছি কস -45 ডিগ্রির মান, তাহলে চিহ্ন কিন্তু আমরা ডিটারমাইন করতে পারি, কারণ এটা চতুর্থ কোয়াড্রেন্ট মানে তোমার কস আর সেকের মান ধনাত্মক হয়, তাই এই মানটা কিন্তু ধনাত্মক হবে। আর এখানে আমরা ধনাত্মক মানই পেয়েছি। যদিও আমরা পুরোপুরি এখনো মান নির্ণয় শিখিনি, আমরা শুধুমাত্র শিখেছি কিভাবে চিহ্ন ডিটারমাইন করতে হয়, সেটা তো শিখেছি। চলো এবার কিন্তু আমরা শিখে নেব মানগুলো কি করে নির্ণয় করতে হয়। তো মানগুলো কি করে নির্ণয় করতে হয় সেটা কিন্তু আমরা স্পষ্ট করে শিখে নেব। তোমরা তো বলবে এই তো আমরা মান নির্ণয় করেছি। দেখো এই মান নির্ণয় আমরা করেছি বটে, এই মান নির্ণয় আমরা তখনই করতে পারছি যখন আমাদের এই যে কোণের মানটা, চিহ্ন দেখো না, কোণের মানটা 0 থেকে 90 এর মধ্যে আছে, কিন্তু কোণের মানটা যখন 0 থেকে 90 এর মধ্যে থাকবে না, তখন কিভাবে নির্ণয় করব? ধরো এই cos 300 ডিগ্রির মানই কিভাবে নির্ণয় করব, সেটা কিন্তু এখন আমরা শিখতে চলেছি, এবং আমাদের এই লেকচারের খুব গুরুত্বপূর্ণ অংশ এটাই হচ্ছে প্রধান অংশ, যেখানে আমরা চিহ্ন অ্যাজ ওয়েল অ্যাজ তার মান নির্ণয় করাও কিন্তু শিখে নেব। তাই এখন আমাদের প্রশ্ন cos 300 ডিগ্রি চিহ্ন কি হবে এটা নয়, আমরা পুরোপুরি ডাইরেক্ট প্রশ্ন করব মান কি হবে, মান কি হবে, শুধুমাত্র চিহ্ন নয়। তো দেখো এই যে 300 ডিগ্রি, যে কোনো সাইন অপেক্ষক কস অপেক্ষকের মান এই যদি এর বেসিসে নির্ণয় করতে চাই, তাহলে তোমাকে প্রথমে যেটা করতে হবে, এটাকে 90-এর কোনো গুণিতক প্লাস কোনো সূক্ষ্মকোণ, প্লাস আর মাইনাস কোনো সূক্ষ্মকোণ এই আকারে প্রকাশ করতে হবে। যদিও আমি এইটাকে এইভাবে প্রকাশ করেছি, তো তুমি মনে করলে এইভাবেও প্রকাশ করতে পারো। 300 ডিগ্রি আমরা 4 দিয়ে গুণ করলাম, 4 দিয়ে গুণ করলে কত হয়ে গেল বলো? 360। 90-কে, এটা 900 নয়, 90 × 4 360, কিন্তু এটা তো আছে 300, তার মানে এখানে 60 মাইনাস করতে হবে। অর্থাৎ যে কোনো কোণের মান যদি আমরা নির্ণয় করতে চাই, তাহলে সেই কোণটাকে প্রথমে আমাকে 90-এর কোনো গুণিতক
90-এর কোনো গুণিতক প্লাস অর মাইনাস কোনো এখানে সূক্ষ্মকোণ, এইভাবে কিন্তু প্রকাশ করতে হবে। যেমন 300 ডিগ্রিকে আমি কি প্রকাশ করেছি, 90 ডিগ্রি ইন্টু 3, তাহলে কত হচ্ছে 3 9 27 270, তার সাথে 30 অ্যাডজাস্ট করলে তবে 300 হবে। অথবা কেউ করতে পারে 90 ইন্টু 4 360, তার মানে তাকে -60 ডিগ্রি করতে হবে। প্রথমে কোণটাকে এইভাবে ভেঙে নিতে হবে। আমরা তো নির্ণয় করছি কার মান, আমরা নির্ণয় করছি cos 300 ডিগ্রির মান। তার মানে আমি বলবো আমি এই 300টাকে এইভাবে ভাঙতে পারি, অথবা কেউ ইচ্ছা করলে cos 300 ডিগ্রি তো এইভাবেও লিখে নিতে পারে, যে কোনোভাবে লিখে নিতে হবে। তো যেভাবেই লিখি না কেন, 90-এর কোনো গুণিতক প্লাস অর মাইনাস কোনো একটা সূক্ষ্মকোণ, এইটা করব। এবার আমাকে দেখতে হবে তুমি যে 90-এর গুণিতক রূপে প্রকাশ করেছো সেইটা জোড় সংখ্যা না বিজোড় সংখ্যা, এটা গুরুত্বপূর্ণ। যদি এটা জোড় সংখ্যা হয় আর বিজোড় সংখ্যা হয় আলাদা বিষয় হবে। যেমন এখানে আমি বিজোড় সংখ্যা গুণ করেছি, কিন্তু এখানে যে গুণটা আমি করেছি সেটা হচ্ছে জোড় সংখ্যা গুণ করেছি। দেখো, যদি আমি বিজোড় গুণ করি আর যদি আমি জোড় গুণ করি বিষয়টা আলাদা হয়ে যাবে। তো কি বিষয়টা আলাদা হয়ে যাবে, যদি তুমি বিজোড় গুণ করো তাহলে চেঞ্জ হয়ে যাবে। কি চেঞ্জ হবে, চেঞ্জ কি হয়ে যাবে, চেঞ্জ এটাই হবে, এই যে কস চেঞ্জ হয়ে যাবে সাইনে। কি চেঞ্জ হবে, কস চেঞ্জ হবে সাইনে, সাইন চেঞ্জ হবে কসে, কস চেঞ্জ হবে সাইনে, সাইন চেঞ্জ হবে কসে, ট্যান চেঞ্জ হবে কটে, কট চেঞ্জ হবে ট্যানে, আর সেক চেঞ্জ হবে কোসেকে, কোসেক চেঞ্জ হবে সেকে। এইভাবে কিন্তু চেঞ্জ হবে। যেমন এখানে আমি ডিটেলসে আরও লিখবো, কিন্তু এই মানটাকে নির্ণয় করে ফেলি। দেখো, কস এখানে 3 গুণ করেছি মানে বিজোড় গুণ করেছি, যেমনটি তোমাদের বলেছি বিজোড় গুণ করলে কিন্তু এইভাবে চেঞ্জ হয়। তো তার মানে এখানে আমি লিখবো সাইন, আর কি লিখবো, আর এই 30 ডিগ্রিটা লিখে দেব, এইভাবে লিখবো। আর এখানে যেহেতু আমি জোড় গুণ করেছি, জোড় গুণ করলে ফাংশনের কোনো চেঞ্জ হবে না, কস তো কসই থেকে যাবে। আমি লিখবো কস, আর এই প্লাস মাইনাস দ্বারা প্রভাবিত হবে না, তুমি প্লাস করেছো কি মাইনাস করেছো এই সূক্ষ্মকোণটা লিখে নেবে, এইভাবে লিখবো। লেখার পর কিন্তু একটা খুব গুরুত্বপূর্ণ বিষয়, আমরা কার মান নির্ণয় করছি, আমরা 300 ডিগ্রির মান নির্ণয় করছি। তাহলে 300 ডিগ্রি কোন পাদে অবস্থান করছে, দেখো এখান থেকে এখানে এলে তোমার হলো 180, এখানে এলো 270, আমি এখানে চলে এলাম তবেই তো 300 পাবো, 270 প্লাস সামথিং তবে 300 পাবো। এটা চতুর্থ পাদে অবস্থান করছে। আমরা নির্ণয় করছি cos 300 ডিগ্রির মান, তার মানে এর চিহ্ন কি হবে, চিহ্ন তো অবশ্যই প্লাস হবে। কারণ কি, চতুর্থ পাদটা হচ্ছে কসের পাদ, আর সেই কসের পাদ হওয়ার কারণে 300 ডিগ্রির মান নির্ণয় করলে তোমার কস প্লাস 300 হবে। তো এখানে আমরা পাচ্ছি প্লাস সাইন 30 ডিগ্রি, এখানে পাচ্ছি প্লাস কস 60 ডিগ্রি। তার মানে এখানে দেখো cos 30 ডিগ্রির মান তো তোমার টেবিল থেকে ক্লাস 10-এ মুখস্থ করেছো, তো সেটা মনে রাখতে হবে, cos 30 ডিগ্রির মান কিন্তু হাফ। এখান থেকে যদি করি তোমার এখানে সাইন 30 ডিগ্রির মান, সাইন 30 ডিগ্রির মান হাফ, সেটা বসিয়ে নেবো। আর এখান থেকে যদি নির্ণয় করি cos 60 ডিগ্রির মান, সেটাও কিন্তু হাফ। আমি যেভাবেই করি আমার কিন্তু cos 300 ডিগ্রির মান কত এসেছে বলো, প্লাস হাফ এসেছে। পদ্ধতি আশা করি বুঝতে পেরেছো। যদি না বুঝতে পেরে থাকো তো চলো আর একটা উদাহরণ আমি করব, যে উদাহরণ দিয়ে তোমাদের ধারণা আরও স্পষ্ট হবে। দেখো, এখন আমরা মান নির্ণয় করতে চাই tan 120 ডিগ্রি। তো তোমাদের যেমন বলেছি 120 ডিগ্রিটাকে আমরা কি করব, 90-এর গুণিতক রূপে প্রকাশ করব। কি করব, 90 ইন্টু 1 প্লাস 30 ডিগ্রি, ঠিক এইভাবে লিখে নেব, ঠিক এইভাবে লিখে নিতে পারি। অথবা কেউ ইচ্ছে করলে এটাকে এইভাবেও লিখতে পারে, tan 120 ডিগ্রি, তার মানে সে কি লিখলো, যেমন বলেছি 90-এর কোনো গুণিতক আর প্লাস মাইনাস সামথিং, কিন্তু প্লাস মাইনাস যে সামথিং করবো সেটা সূক্ষ্মকোণ হতে হবে। তাহলে 180 ডিগ্রি থেকে যদি আমি 60 ডিগ্রি বিয়োগ করি তাহলে কিন্তু আমি পেয়ে যাবো 120 ডিগ্রি। কে এইভাবেও লিখতে পারে, কেউ এইভাবেও লিখতে পারে। এবার এইভাবে যদি কেউ লেখে, দেখো আমি এখানে 1 গুণ করেছি, এখানে কিন্তু 2 গুণ করেছি। তোমাদের বলেছি যদি আমি জোড় সংখ্যা গুণ করি তাহলে এই ত্রিকোণমিতিক ফাংশনের কিন্তু কোনো চেঞ্জ হচ্ছে না, এটা ট্যানই থেকে যাবে। কিন্তু যদি আমি এখানে বিজোড় সংখ্যা গুণ করি তাহলে তোমাদের যেমনটি বলেছি সাইন চেঞ্জ হবে কোথায়, কসে, কস চেঞ্জ হবে কোথায়, সাইনে, ট্যান চেঞ্জ হবে কোথায়,
না কটে কট চেঞ্জ হবে টেনে, সেক চেঞ্জ হবে কোসেকে, কোসেক চেঞ্জ হবে সেকে। যদি আমি বিজোড় গুণ করি, তার মানে এখানে বিজোড় গুণ করেছি, তার মানে এটা তো চেঞ্জ হয়ে গিয়ে কি হয়ে যাবে, কট হয়ে যাবে, আর এই সূক্ষ্মকোণটা এখানে বসিয়ে দেবে। নেক্সট গুরুত্বপূর্ণ, এর সাইন কি হবে। দেখো ট্যান 120 ডিগ্রি, তো 120 ডিগ্রি সেকেন্ড কোয়াড্র্যান্টে অবস্থান করছে, নিশ্চয়ই বুঝতে পারছো। আর সেকেন্ড কোয়াড্র্যান্টটা কার, সাইন, আর তার অনন্য কোসেকের। তার মানে এর সাইন তো অবশ্যই কি হয়ে যাবে, এর সাইন তো অবশ্যই মাইনাস হবে, প্লাস নয় মাইনাস হবে, কারণ এই ঘরটা হচ্ছে সাইনের। এবার কট 30 ডিগ্রির মান আমরা বসিয়ে দেব। আর এখানকার ক্ষেত্রে একইভাবে দেখো এখানে জোর গুণ করেছি বলে তো ট্যান 60 ডিগ্রি থাকবেই, কিন্তু আমরা নির্ণয় করছি কার মান, ট্যান 120 ডিগ্রির মান। এর সাইনের ব্যাপারে কথা বলতে হবে, তো সাইন যেহেতু এটা সেকেন্ড কোয়াড্র্যান্টে, তাহলে অবশ্যই এখানে কিন্তু নেগেটিভ সাইন বসবে। এই কথা কিন্তু তোমাকে মনে রাখতে হবে, এই ক্ষেত্রে কিন্তু এখানে নেগেটিভ সাইন কিন্তু বসবে। ভালো করে বুঝে নাও, আমরা দুটো পদ্ধতিতে করছি, তো দুটো পদ্ধতি ভালো করে বুঝে নেবে। তো কি করছি আমরা নির্ণয় করছি ট্যান 120 ডিগ্রির মান। তাহলে তুমি প্রথমেই সাইনটাও ডিটারমাইন করে ফেলতে পারো, যেহেতু 120 ডিগ্রি এবং সে সেকেন্ড কোয়াড্র্যান্টে অবস্থান করছে, তাহলে এই সেকেন্ড কোয়াড্র্যান্ট সাইন এবং কোসেকের, তার মানে এখানে এই মানটা তো অবশ্যই ঋণাত্মক হবে, এই মানটা তো অবশ্যই ঋণাত্মক হবে। তারপর মান নির্ণয় যদি করতে চাই, তোমাদের যেমন বলেছি আমাকে কি করতে হবে, একে 90-এর কোনো গুণিতক প্লাস মাইনাস সামথিংটা অবশ্যই সূক্ষ্মকোণ হতে হবে। যেমন এখানে আমি 90 × 1 প্লাস 30 করেছি, তুমি মনে করলে 90 × 2 যদি করে ফেলো 180 হয়ে গেছে, তার মানে তোমাকে কিন্তু 60 সেখান থেকে মাইনাস করে তবে 120 ডিগ্রি করতে পারবে। আর যদি তুমি অড সংখ্যা, বিজোড় সংখ্যা গুণ করো, তার মানে এই অনুসারে চেঞ্জ হবে, কিন্তু এই অনুসারে চেঞ্জ হলে ট্যান কিসে চেঞ্জ হয়ে গেছে বলো, কটে চেঞ্জ হয়ে গেছে, আর এখানে এই সূক্ষ্মকোণটা বসিয়ে দেবে। কিন্তু যদি তুমি জোড় গুণ করো, তাহলে ত্রিকোণমিতিক ফাংশন চেঞ্জ করার দরকার নেই, ট্যানই থাকবে, আর এই সূক্ষ্মকোণটা এখানে বসে যাবে। এরপর তুমি কট 30 ডিগ্রির মান তো জানো, তুমি তো ট্যান 60 ডিগ্রির মান জানো, তো সেটাকে কিন্তু বসিয়ে দিতে হবে। তার মানে কট 30 ডিগ্রির মান তোমরা জানো সকলে যে √3, তার মানে আমরা বসাবো এখানে √3, আর এখানেও এই মাইনাসটা বসিয়ে ট্যান 60 ডিগ্রির মানও তাই √3। তো যেভাবেই আমি নির্ণয় করি না কেন, দেখো ট্যান 60 ডিগ্রির মান √3, যেভাবেই আমি নির্ণয় করি না কেন তো একই মান পাবো। তো চলো আমি আরও একটা অঙ্ক করব, যে অঙ্কর মাধ্যমে তোমরা শিখে নিতে পারবে এই পদ্ধতিটা কিভাবে কাজ করছে আরও দৃঢ়ভাবে। দেখো এখন আমরা মান নির্ণয় করব cos 225 ডিগ্রি। তাহলে cos 225 ডিগ্রির মান নির্ণয় করতে গেলে তোমাকে প্রথমে তুমি এর সাইন ডিটারমাইন করে নিতে পারো। এর সাইনটা কি হবে, যদি তুমি বোঝার চেষ্টা করো। দেখো এটা কোন পাদে অবস্থান করছে, দেখো 225 ডিগ্রি মানে তোমার হচ্ছে 180 ডিগ্রি, তো হলো 180 ডিগ্রি, তার সাথে আরও 45 ডিগ্রি ঘুরলে তবে কিন্তু তুমি পাবে 225 ডিগ্রি। তার মানে এই কোণটা হচ্ছে 225 ডিগ্রি, আর 225 ডিগ্রি কোন পাদে অবস্থান করছে, তৃতীয় পাদে অবস্থান করছে। তুমি কসের মান নির্ণয় করছো, তার মানে সাইন তো অবশ্যই ঋণাত্মক হবে। এরপর কাজ কি, তোমার কি কাজ, এরপর যে কাজ, এটাকে 90-এর কোনো গুণিতক প্লাস মাইনাস সামথিং সূক্ষ্মকোণ হিসাবে প্রকাশ করা। তো আমি এইভাবে করছি, দেখো 90 ডিগ্রি × 2 প্লাস 45 ডিগ্রি, এখানে হলো 180 প্লাস 45 ডিগ্রি, মানেই হলো তোমার 225 ডিগ্রি। তো দেখো আমি তাই করেছি কি, 225কে 90 × 2 প্লাস হচ্ছে তোমার 45 ডিগ্রি। এবার এখানে এটা হচ্ছে জোড় সংখ্যা আছে, ইভেন নাম্বার আছে, তার মানে ফাংশন চেঞ্জ হবে না, কসই থাকবে, আর এই সূক্ষ্মকোণটা বসে যাবে। আর এরপর cos 45 ডিগ্রির মান কত সেটা তুমি বসিয়ে দেবে। cos 45 ডিগ্রির মান কত তুমি জানো, 1/√2, তো এই √2টাকে বসিয়ে দেবে। তো তুমি এটাকে এইভাবেও করতে পারতে, cos 225 এর মান নির্ণয় করছি। তো আবার বলি, cos 225 এর সাইন তো ঋণাত্মক হবে, তুমি বুঝেই গেছো এর সাইন ঋণাত্মক হবে। কেন কি, কারণ হচ্ছে তৃতীয় পাদে অবস্থান করছে, আর তৃতীয় পাদটা কার, তৃতীয় পাদটা হচ্ছে ট্যান অথবা কটে, তার মানে মাইনাস তো হলো, কিন্তু এখানে আমি এটাকে 90-এর কোনো গুণিতক, এখানে 2 গুণিতক করেছিলাম, এখানে 3 গুণিতক করলাম, তার মানে
90 × 3 270 হয়ে গেছে, তার মানে 225 পেতে গেলে কিছু তো মাইনাস করতে হবে। তো কত মাইনাস করতে হবে সেটা তোমাকে বুঝতে হবে, যে আমরা মাইনাস কত করব সেটা তোমাকে বুঝতে হবে। তো দেখো, তোমার 270 থেকে তুমি 270 থেকে যদি 270 এখান থেকে কত মাইনাস করলে তোমার 225 হবে সেটা বুঝে নাও। তুমি যদি 45 মাইনাস করো, তার মানে দেখো এটা 225 হবে, অর্থাৎ এখান থেকে কিন্তু 45 মাইনাস করতে হবে। 45 মাইনাস করলে তবে এটা কি হবে, 45 মাইনাস করলে তবে 225 হবে। আর তুমি তো এখানে কি গুণ করেছো, তুমি এখানে একটা অড নাম্বার গুণ করেছো। তো অড নাম্বার গুণ করলে আমি তো তোমাকে বলেছি এইভাবে চেঞ্জ হবে, কস চেঞ্জ হয়ে যাবে কোথায়, সাইনে, এখানে সাইন, আর এই সূক্ষ্মকোণটা কিন্তু এখানে বসে যাবে। তো তার ফলে কী হবে, মাইনাস সাইন 45 ডিগ্রির মান কত, 1/√2 এখানে, তাই 1/√2 বসে যাবে। তো এইভাবে কিভাবে আমরা আজকের ক্লাসে আমরা 90 ডিগ্রির থেকে বড় কোণ বা 0 ডিগ্রির থেকে ছোট কোণ তাদের ত্রিকোণমিতিক ফাংশনের মান কিভাবে নির্ণয় করতে হয় আজকের ক্লাসে তোমাদের সাথে আলোচনা করলাম। তো আশা করব তোমরা প্রত্যেকে ভালো করে বুঝতে পেরেছো। এই আলোচনার উপর বেস করে তোমরা যে যে টেক্সট বুক কিনেছো সেই টেক্সট বুকে এই সমস্ত যে অঙ্ক রয়েছে সেইগুলো ভালো করে প্র্যাকটিস করে নাও। আর কোনো মান নির্ণয় করতে যদি তোমাদের এই সংক্রান্ত অসুবিধা হয় তোমরা অবশ্যই কমেন্টে জানাও। আমরা পরের পর্বে আবার আসছি তোমাদের ক্লাস নিয়ে। তোমরা দেখতে থাকো আমাদের চ্যানেল, আর ভালো লাগলে একটা সাবস্ক্রাইব না করো অন্তত একটা লাইক দিও, তাহলে কিন্তু উৎসাহ পাবো। ধন্যবাদ জানিয়ে আজকের ক্লাস শেষ করলাম।